প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনী এখন, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। সেনাবাহিনী এখন বলতে সেনাবাহিনীর এখনকার অবস্থাটা নিয়ে কথা বলবো। যদিও আজকের বাংলাদেশে সেনাবাহিনী প্রসঙ্গে আলাপটি বেশিরভাগ মানুষের অপছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বেশিরভাগ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে থাকতে এটি বেরিয়ে গেছে। কিন্তু তারপরেও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেনাবাহিনী অত্যন্ত প্রাসঙ্গিক। এমনকি বর্তমানে যে শাসন ব্যবস্থাটি চলছে, যে সরকারটি চলছে, সেই সরকারটি সেনা সমর্থিত সরকার। এই জন্য আলোচনার বাইরে সেনাবাহিনীকে রাখা যায় না। সেনাবাহিনী এখন, আমি প্রসঙ্গটা এভাবে শুরু করেছি, সেনাবাহিনী এখন এই মুহূর্তে প্রচন্ড অজনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে দুটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী অজনপ্রিয় হয়ে উঠেছে। কদিন আগে আমি বারবার বলি, বিভিন্ন ভিডিওতে বলি যে সেনাবাহিনীর প্রতি মানুষের অগাধ বিশ্বাস, আস্থা ছিল যে শেষ বিচারে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের জীবন বাঁচাবে। মানুষ প্রত্যাশা করছিল সেনাবাহিনী জীবনটা বাঁচিয়ে দিক, সেনাপ্রধান দায়িত্ব নিক, এই প্রত্যাশাগুলো করছিল। কিন্তু এখন প্রত্যাশার পারদ নিচে নামতে নামতে নেই হয়ে যাবার জোগাড়। বিশেষ করে গোপালগঞ্জ, গত 16 জুলাই গোপালগঞ্জ ট্র্যাজেডি ঘটনা, সেনাবাহিনীর গুলিতে সাধারণ নিরীহ মানুষের মৃত্যু, এবং 21শে জুলাই বিমান ধসে, ভয়াবহ বিমান ধসে অসংখ্য আহত নিহত, এই পরিস্থিতিটা মোকাবেলা করতে গিয়ে সেনাবাহিনীর বিতর্কিত ভূমিকা, সাধারণ মানুষের উপরে লাঠি পেটার ঘটনায় সেনাবাহিনী এই মুহূর্তে জনপ্রিয়তায় একদম তলানিতে। বেশিরভাগ মানুষ মনে করছে যে সেনাবাহিনীতে একটা বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অংশের একটা ব্যাপক প্রভাব আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি বাংলাদেশের কন্টেক্সটে চিন্তা করুন যে বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা। এই 18 কোটি জনসংখ্যার মধ্যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী জনশক্তি আছে। ঠিক তেমনি ভাবে আপনি সেনাবাহিনীকে যদি একটি রাষ্ট্র হিসেবে কল্পনা করেন, ধরেন নিয়মিত বাহিনীর, সেনাবাহিনীর 1,60,000 সদস্য, আর সিভিলিয়ান, সেনাবাহিনীর সিভিলিয়ান ক্যান্টনমেন্ট বোর্ড ইত্যাদি সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় কাজ করে, ধরুন 2 লক্ষ জনগোষ্ঠী, সশস্ত্র বাহিনীর সব বাহিনী মিলিয়ে, সেনা, বিমান, নৌ মিলিয়ে ধরুন 2 লক্ষ জনগোষ্ঠী। এই 2 লক্ষ জনগোষ্ঠীর একটি রাষ্ট্র হিসেবে কল্পনা করুন। সেখানেও আছে দেশ বিরোধী, দেশপন্থী, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতাকামী, মুক্তিযুদ্ধপন্থী জনগোষ্ঠী। আজকে সামরিক বাহিনীর, সেনাবাহিনী এখন কেন বলছি, সামরিক বাহিনীর একটি বড় অংশ যারা মুক্তিযুদ্ধপন্থী, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের ভালো চায়, যারা অন্যায়কে মেনে নিতে পারে না, তারা এই মুহূর্তে সংক্ষুব্ধ। সত্যিকার অর্থে তারা ফুঁসছে। এখনো পর্যন্ত আমি শুধু এটুকুই বলি যে এখনো পর্যন্ত রাগের ফুঁসে ওঠার বহিঃপ্রকাশ তারা করতে পারছে না, কিন্তু তারা সত্যিকার অর্থে ফুঁসছে। তারা এগুলো মেনে নিতে পারছে না যে সেনাবাহিনী নিরীহ জনগণকে গুলি করে মারবে, কিংবা সেনাবাহিনী আমার দেশের জনগণকে, আমার অভিভাবকদের, আমার স্কুলের অভিভাবকদের, আমার শিক্ষার্থীদের লাঠি পেটা করবে। সেনাবাহিনীর যারা নীতিবান অংশটি তারা কিন্তু মানতে পারছে না, তারা ফুঁসছে। এই ফুঁসে ওঠা, এই আগুনটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে কাকে পোড়াবে, কাকে ধরবে, কাকে মারবে, এটি বলা কঠিন। তবে সেনাবাহিনীর একটা বড় ধরনের অংশ আমাদের দেশপ্রেমিক, আমাদের আপনি যতই বলুন যে দেশপ্রেমিক একটা বড় অংশ আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত খানিকটা সুপ্ত, কিন্তু ফুঁসছে। সেনাবাহিনী এখন প্রসঙ্গে আরেকটি আলাপ চলে এসছে যে এই সেনাবাহিনীকে বাংলাদেশপন্থী, বাংলাদেশের ভালো চায় এমন মানুষগুলো ইতিবাচক ভাবেই দেখছিল, কিন্তু যারা বাংলাদেশ বিরোধী, যে এই মুহূর্তে যে দেশটা দখল করেছে, সোজা কথা, সেনাবাহিনীর সহায়তায় যারা দেশটা দখল করেছে, এই তাদেরকেও আপনারা দেখেছেন বিগত 1 বছর সময়ের মধ্যে সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা প্রচেষ্টা, নানা অপচেষ্টা, যে সেনাবাহিনীর মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারটির পতন ঘটিয়েছে, সেই সেনাবাহিনীটিকে বিতর্কিত করবার নানা প্রচেষ্টা। বিদেশে বসে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, যারা আপনারা তাদেরকে চেনেন, আমি আর নতুন করে নাম বলছি না,
তারা তো প্রতিনিয়ত সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে। দেশে যে সমন্বয়করা, আপনি হাসনাত বলুন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলুন, কিংবা সার্জিস বলুন, এরা বিভিন্ন সময় সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করেছে এবং বিতর্কিত করতে চাইছে। এত বিতর্কিত করবার প্রচেষ্টা, এত কটূক্তি করা, তারপরেও এদেরকে কিন্তু শেষ বিচারে সেনাবাহিনী বাঁচিয়েছে, বাঁচিয়ে এনেছে বা বাঁচিয়ে আনছে। আপনারা গোপালগঞ্জের ঘটনা দেখলেন। তার পরবর্তী সারা বাংলাদেশে সেনাবাহিনী কিভাবে প্রোটেকশন দিয়ে, পাহারা দিয়ে তাদের সমাবেশ করবার সুযোগ করে দিচ্ছে। আজকে ওরাই বিতর্কিত করছে, ওদেরকেই সেনাবাহিনী পাহারা দিচ্ছে। আজকে সমন্বয়কদের একজন, আমি এদেরকে সমন্বয়কই বলি, যদিও এখন একটি নব্য রাজনৈতিক দলের নেতা সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, আজকে দিনের প্রথম ভাগে একটি ফেসবুক পোস্ট দিয়ে সেনাবাহিনীর বেশ প্রশংসা করেছেন, সেনাপ্রধানের বেশ প্রশংসা করেছেন। আমি সেটি, যদি আপনারা ইতিমধ্যেই দেখেছেন, ফেসবুকে তো আসেই, সাথে এরা তো এখন এই মুহূর্তে বাংলাদেশের এক একজন নায়ক, মহানায়ক। সেটি বিতর্কিত হোক আর তর্কিত হোক, যেটি হোক না কেন, তাদের ফেসবুক স্ট্যাটাস আজকাল গণমাধ্যমে আসে। তারপর আমি একটু ফেসবুক স্ট্যাটাসটা আপনাদের দেখাই এবং পড়ি, তারপরে আমরা একটু আলাপ করি। সার্জিস আলম আজকে লিখেছেন, কয়েকটা আনপপুলার তথ্য দেই। 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন করলে তার চেয়ে বেশি হবে। বাহ, খুব চমৎকার। 2, সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। 3, আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান। অবশ্যই সেনাবাহিনী বিপদে আপদে আমাদের পাশে থাকে, আর সিএমএস এর ট্রিটমেন্ট এটি ওয়ার্ল্ড ক্লাস বললে ভুল হবে না। বাংলাদেশের কন্টেস্টে অন্তত পক্ষে বাংলাদেশে যে সরকারি হাসপাতালে যে ধরনের ট্রিটমেন্ট, সেই তুলনায় সিএমএস এর ট্রিটমেন্ট ওই তুলনায় ওয়ার্ল্ড ক্লাস, তাতে কোনো সন্দেহ নাই। সত্য কথা বলেছেন। সেনাপ্রধান জুলাই আহতদের দেখতে যান প্রতি শনিবার, ভালো কথা, হ্যাঁ যাবেন তিনি। কিংবা জুলাই ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সেনাবাহিনীর ভূমিকা জুলাই নিয়ে সবচেয়ে বড়, হ্যাঁ এগুলো সত্য কথা। সেনাবাহিনী তার দায়িত্ব থেকে পালন করছে, কিন্তু আপনারা এতদিন, একটা বছর গেল, সার্জিস আলমরা তাদের তো প্রশংসা করলেন না, তাদেরকে শুধুমাত্র বিতর্কিতই করছেন, বিতর্কিত করবারই চেষ্টা করছেন। আজকে হঠাৎ করে প্রশংসা কেন? আজকে কি আপনাদের পাহারা দিচ্ছে তাই? এই জন্য হয়তো বা তাই, এবং সামনের দিনগুলোতে আরো যাতে পাহারা দিয়ে রাখে, এই জন্যই হয়তো এমন স্ট্যাটাস। কিন্তু আলটিমেটলি সেনাবাহিনী পাহারা দিক আর যেই পাহারা দিক, আপনারা যে কাজ করছেন বিতর্কের চরম শিখরে উঠেছে। বিগত 54 বছরের ইতিহাসে এতটা বিতর্ক কেউ তৈরি করেনি। অথচ ভাই, আপনাদের হাতে অপার সুযোগ ছিল। আমরাও সাধারণ নাগরিক সমাজও বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বস্তা পচা পুরনো রাজনীতি, মনভাত্তার রাজনীতি, দুর্নীতির রাজনীতি, অনিয়মের রাজনীতির বাইরে একটি নতুন রাজনৈতিক ব্লাড চাইছিলাম, যে ব্লাডটি আমাদের সেই পুরনো ধ্যান ধারণাকে পাল্টে দিতে পারে। কিন্তু আপনাদের হাতে সেই সুযোগ থাকা সত্ত্বেও আপনারা সেই দায়িত্ব পালন করেননি, পালন করতে পারেননি। চরম বিতর্ক, প্রতিদিন নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন, যার দরুন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আজকে মধ্যবয়স্ক, আর কতদিন বাঁচবো? গড় আয়ু বাংলাদেশের যা, তার থেকে অর্ধেক বয়স প্রায় আমার হয়ে গেছে, পেরিয়ে যাচ্ছি প্রায়। আমি তো আর অন্ততপক্ষে আশা করব না যে বাংলাদেশে কোন নতুন ব্লাড এসে আমাদের বাংলাদেশকে চেঞ্জ করে দিবে। আমি আমার জীবদ্দশায় অন্ততপক্ষে দেখবার আর কখনো আশা করব না, কারণ আপনারা হতাশ করেছেন। সেই হতাশার জায়গায় এখন ধরেই নিতে হবে, মেনেই নিতে হবে যে আমাদের যে পুরনো ব্যবস্থাগুলো ছিল, পুরনো রাজনৈতিক দলগুলো ছিল, তাদের কাছ থেকেই, তাদের মধ্য থেকে মন্দের ভালো বেছে নিতে হবে। এছাড়া উপায় নেই, এটাই সত্য। আমি যেটি বলছিলাম যে সেনা প্রহারা দিক আর যাই হোক না কেন, উন্নয়ন যখন শতভাগ পূরণ হয়ে যাবে, উঠছে 70-80% উঠে গেছে,
আর 20% ভরতে সময় লাগবে না। আমি খানিক আগে বললাম যে সেনাবাহিনীতেও, সশস্ত্র বাহিনীতেও মুক্তিকামী, স্বাধীনতাকামী মানুষ এখনো জীবিত আছেন। সব স্বাধীনতা বিরোধী হয়ে যায়নি, কিন্তু তারা ফুঁসছে। তারা ফুঁসে উঠে কিন্তু আর একটা রিভার্স ঘটনা ঘটাতে পারে। সেটা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী থেকে আসতে পারে, এবং বাইরে তো ফুঁসে উঠছেই, বাইরে তো প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আপনারা তৈরি করছেন, বৈশ্বিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে, নিজ দেশে অচল অবস্থায় সেগুলো তৈরি হচ্ছে। কাজেই সেনাবাহিনী এখন বিতর্কের চূড়ান্ত সীমায় আছে। সেনাবাহিনীর স্বাধীনতাকামী অফিসাররা ফুঁসছে, সমন্বয়করা সেনাবাহিনীকে হাওয়া দিচ্ছে বা পাম দিচ্ছে, আমরা যেটাকে বলি যে পাম দেওয়া। এইসব পাম পট্টি মেরেও সেনাবাহিনীর এখনকার বিতর্কিত ভূমিকা নিয়েও বাংলাদেশ উদ্ধার হবেই হবে, সেটি জাস্ট সময়ের ব্যাপার। এই মুহূর্তে আর কথা বলতে চাইছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে যে জুলাই মাস, এটির নাম হয়ে গেছে রক্তাক্ত জুলাই। আবার একইভাবে আগস্ট মাস, এটা ঘটনা, দুর্ঘটনা এবং শোকের মাস হিসেবে বাংলাদেশে বলতে গেলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই বাংলায় গত দীর্ঘদিন ধরে, অন্তত 3 যুগ ধরে বা 4 যুগ ধরে, মানে 4 48 বছর ধরে জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে যে অঘটনগুলো ঘটেছে, যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে অলমোস্ট এভরি ইয়ার, প্রতি বছর। এবং এই সময়টিতে কখনো প্রকৃতি বিরূপ হয়ে যায়, কখনো রাজনীতি বিরূপ হয়ে যায়, কখনো দেশি বিদেশি চক্র বাংলাদেশের বিরুদ্ধে, যাকে বলা হয় সর্বোচ্চ শক্তি দিয়ে তারা মাঠে নেমে পড়ে। আমাদের দেশের মধ্যেও যারা অবিবেচক শ্রেণী রয়েছেন, যারা বিভিন্ন বিদেশের এজেন্ট হয়ে কাজ করেন, তারাও এই সময়টিতে নানা রকম অঘটন ঘটানোর জন্য ওত পেতে বসে থাকে। এটা সার্কেল, প্রকৃতির সার্কেল। সকালে সূর্য ওঠে পূর্ব দিকে, আর সেই সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্ত যায়। এটা যেমন ধ্রুব সত্য, ঠিক তদ্রূপ বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, জনজীবনে জুলাই এবং আগস্ট এই সময়টি নানা রকম উৎকণ্ঠার সময়। এই সময়টি নানা রকম অঘটনের সময়, এবং এই সময়কে কেন্দ্র করে যা কিছু শুনি এবং যা কিছু ঘটে, এগুলো প্রায় সবার হৃদয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলে। আপনারা সবাই জানেন যে গত বছর, অর্থাৎ 2024 সালের এই জুলাই মাসটি কতটা রক্তাক্ত ছিল। যে সকল ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে, সেই হেলিকপ্টার থেকে বিভিন্ন বাহিনীর গুলি বর্ষণ, আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি বর্ষণ, অসংখ্য লাশ গুম করা, অসংখ্য লাশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা, এবং শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা, এবং সাধারণ আমজনতা যেভাবে রাষ্ট্রীয় দমন পীড়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতি আমরা অতীতে কখনো দেখিনি। ফলে এই জুলাই মাস যখন এলো, তখন আমাদের সঙ্গে একই সঙ্গে দুটো বিষয় সামনে চলে এলো। গত বছরের বিয়োগাত্মক ঘটনা, এবং এই বছর যে কোনো কারণে হোক, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা আছি তারা বা সরকার, আমাদের জনগণের চাহিদা মেটানো, তাদেরকে সন্তুষ্ট করা, এটা তারা পারেনি। আর দ্বিতীয়ত, যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে ভয় জাগায় নিয়ে কোনো কর্মকাণ্ড করা, এটাও তারা পারেনি, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা মামলা করেছে, মোকদ্দমা করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু এগুলোতে আসলে কোনো কাজ হয় না। কেউ যদি পরাজিত হয়, নৈতিকভাবে তাকে পরাজিত করতে হয়। শেখ হাসিনা জমানাতে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যদি জীবনের সব ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে, রাষ্ট্রের সব ক্ষেত্রে যে নৈতিক মানগুলো রয়েছে, সেই মানগুলো শেখ হাসিনার জমানাতে যা ছিল তার চেয়ে আমরা অতিক্রম করতে পারতাম সফলতা দ্বারা, সার্থকতা দ্বারা, জনগণের প্রশংসা দ্বারা, জনগণের স্বীকৃতি দ্বারা, তাহলে এই প্রশ্নই আসতো না যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, শেখ হাসিনা আসবে, ওটা ভালো ছিল, এটা মন্দ ছিল। ইট মিনস আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি। আমরা তাদেরকে তাড়িয়েছি, তাদের সম্পদ হরণ করেছি, তাদেরকে জেলে পুরেছি, মামলা দিয়েছি, মোকদ্দমা দিয়েছি। এটা তো শেখ হাসিনাও করেছেন। তিনি কি বিএনপি এবং জামাতের সঙ্গে যে আচরণ করেছেন, বিএনপি এবং জামাতকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন, তার কিয়দাংশ তো আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারিনি। আওয়ামী লীগের যারা গ্র্যান্ড লিডার, যাদের টাকা আছে, কড়ি আছে, ক্ষমতা আছে, পদ আছে, পদবি আছে, তারা নিরাপদে, নিশ্চিন্তে, নির্ভাবনায়, পরিবার পরিজন নিয়ে তারা চলে গেছেন।
এবং তারা এখন এত উচ্চ স্বরে কথা বলছেন, তাদের কথাবার্তা শুনলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কলিজা কেঁপে উঠবে। বিদেশে বসে, কেউ লন্ডনে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ আমেরিকাতে বসে, কেউ সিঙ্গাপুরে বসে তারা হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। আর তাদের যে সকল লোক বাংলাদেশে পালিয়ে রয়েছেন তারা তো বটেই, তার সঙ্গে সঙ্গে জেলখানাতে যারা অবরুদ্ধ রয়েছেন, বন্দী রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের হাসি লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ রকম উৎফুল্লতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং সরকার বা জনগণ, আমরা যারা সাধারণ রয়েছি, আমরা নিজেরা ভয় পাচ্ছি। আওয়ামী লীগকে না ভয় পাচ্ছি, কিন্তু আওয়ামী লীগকে আমরা কেউ ভয় দেখাতে পারছি না। চেষ্টা করেছি কিন্তু সামর্থ্য আমাদের হয়নি। এখন সেই অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে, অদ্ভুত এবং আজব সব কথাবার্তা। দিল্লিতে সর্বদলীয় বৈঠক হবে নরেন্দ্র মোদী সরকার, তো সেটার ফলাফল কি? আওয়ামী লীগের বিপক্ষের লোকজন বলে যে এইটা একটা ডাহা মিথ্যা কথা, ওখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। আর এক পক্ষ বলার চেষ্টা করছে আলোচনা হয়েছে, সিরিয়াসলি এটা ঐক্যমত্য হয়েছে, তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শেখ হাসিনাকে সমর্পণ করবেন এবং বাংলার জমিনে শেখ হাসিনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা হলো সর্বোচ্চ আলোচনা আওয়ামী লীগের বিরুদ্ধে। ওদিকে আওয়ামী লীগের যারা পক্ষের যারা লোকজন, তাদের বক্তব্য হলো যে হ্যাঁ, সেখানে সর্বদলীয় বৈঠক যেটা হয়েছিল সেটা পার্লামেন্টের একটা শিডিউল বৈঠক, এবং সেখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু সেই বৈঠকের পরের দিন নরেন্দ্র মোদীর সঙ্গে 3 বাহিনী প্রধান দেখা করেছেন, তাদের সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল দেখা করেছেন, এবং সেখানে শেখ হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, যেগুলো আমি এই যাকে বলে ভিডিও বার্তায় বলতে পারছি না, পিলে কাঁপানো কথাবার্তা, যারা দেশের বাইরে থাকেন বা যারা বিভিন্ন গোপন আইডি থেকে ভিডিও করেন তাদের জন্য এই কথাগুলো বলা সম্ভব, কিন্তু আমার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব না। কিন্তু যেটা আকার ইঙ্গিতে ফুটিয়ে তুলতে চাই বা যেটি বলতে চাই সেটি হলো, সবাই ভয় দেখাচ্ছে যে আপা আবার আসবেন, আবার হুট করে ঢুকে পড়বেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে পাবেন, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায় তাহলে কী কী অনার সৃষ্টি ঘটতে পারে, সেই ব্যাপারে অনেকে ভয় দেখাচ্ছেন। অনেকে বলার চেষ্টা করছেন এইবার আর আওয়ামী লীগ আসলে রক্ষা নাই, সব তালিকা তারা করে রেখেছে, তাদের কার কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কার গায়ে কটা ডিম মারা হয়েছে, কীভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে, কীভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো কড়ায় গন্ডায় আদায় করা হবে। শুধু টিট ফর ট্যাট নয়, কেউ যদি একটা দাঁত ভেঙে থাকে তার 32টা দাঁত ফেলে দেওয়া হবে, কেউ যদি একটা চর দিয়ে থাকে তাকে রীতিমতো মাটিতে পুঁতে সে আদিম যুগের মতো পাথর মারা হবে, যেন আগামী দিনে কেউ এই কাজ করতে সাহস না পায়। 32 নম্বর ভাঙা, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, তারপরে সেই মূর্তির সেই যে খোল, মানে মাথার খোল যেটি, সেখানে প্রস্রাব করা, এই জিনিসগুলো, গর্হিত কাজগুলো, এগুলোর সবগুলো দাঁত ভাঙা জবাব আওয়ামী লীগ নেবে, এইরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে। এখন সেটা কি বিএনপির লোক ছড়াচ্ছে, জামাতের লোক ছড়াচ্ছে, ইউনূস সাহেব ছড়াচ্ছে, নাকি শেখ হাসিনা নিজে ছড়াচ্ছেন, এটা আমি জানি না। কিন্তু এই শব্দগুলো যাকে বলা হয় সকল পক্ষের জন্য একটা ব্যবসা হয়ে গেছে। ব্যবসা মানে কি, শেখ হাসিনা যদি এই ভয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখাতে পারেন, জনগণকে দেখাতে পারেন, তাহলে তার নেতাকর্মীদের উপর যে অত্যাচার, জুলুম বা গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো ঘটবে না। ফলে যে কোনো মূল্যে তাকে যদি সার্ভাইভ করতে হয়, অর্থাৎ তার যদি 35% যদি ভোটারকে আপনি রক্ষা করতে চান, তাহলে বোঝার চেষ্টা করুন যে 18 কোটি মানুষের 35% কত কোটি মানুষ হয়। এই মানুষের জিম্মা তো শেখ হাসিনাকে নিতে হচ্ছে। তো এই মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা দরকার, অহমিকা করা দরকার, গালাগাল করা দরকার, রাজনীতি করা দরকার, পাকনামা করা দরকার, যা কিছু দরকার আওয়ামী লীগের প্রত্যেকটা লোক করবে, এটাই তো স্বাভাবিক। এবং সেটা দেখে আমরা ভয় পাবো কি পাবো না, এটা যেমন আমাদের বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি ভয় পেয়ে যাই, তাও একটা বৈশিষ্ট্য আছে, ভয় না পেলেও আর একটা সমস্যা আছে। এনিওয়ে, এটা না নিয়ে আমরা দ্বিতীয় ফেজে চলে আসি। দ্বিতীয় ফেজ হলো যে সরকার এই আওয়ামী ভীতিটাকে কাজে লাগাতে চাইবে। সঙ্গত কারণই হলো যখনই এই আওয়ামী জুজুর ভয় দেখানো হবে, অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে আসবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ যাকে বলা হয় সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে। কারণ হলো মোরালেস শেখ হাসিনার দ্বারা, আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে, তারা সবাই কম বেশি আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই, এবং অপমানিত, লাঞ্ছিত হওয়ার পর প্রায় সকলের ব্যাকবোন শির দ্বারা ভেঙে দেওয়া হয়েছে। ফলে এখন এই মুহূর্তে গত 11 মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে, তারা যে সিদ্ধান্ত নিতে পারছে না, তারা যে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, এর মূল কারণটা হলো তাদের সেই আত্মবিশ্বাসের জায়গা, চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, যেটা প্রকৃতিগতভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই জিনিসগুলো মানবিক অত্যাচারে, মানবিক নয় ঠিক, মানুষের অত্যাচারে, আওয়ামী সরকারের অত্যাচারে এই পুরো জিনিসটি তছনছ হয়ে গেছে। ফলে
যখনই শেখ হাসিনার নাম আসে, আওয়ামী লীগের নাম আসে, এক ধরনের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারাই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যদি আসে ক্ষমতাতে তাহলে সেখানে কয়েক কোটি লোক তারা হত্যা করবে এবং এটা আওয়ামী বিরোধী শক্তি একটা রাজনৈতিক কৌশল হতে পারে মূলত নিজেদের মধ্যে ঐক্য রাখার জন্য। এবং ঠিক সেম কাজটা কিন্তু আওয়ামী লীগও করেছিল। তারা বারবার ভয় দেখাতো নিজেদের নেতাকর্মীদের যে এই দিন নয়, আরও দিন আছে, আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না, ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই, বিএনপি যদি ক্ষমতা আসে, আমাদের 10 লাখ লোককে মেরে ফেলবে। কাজেই এই মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে হলে ছাত্রলীগ করো, যুবলীগ করো, আওয়ামী লীগ করো এবং সর্বশক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করো এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করো। এটা ছিল মোটিভ। তো ঠিক সেই মোটিভটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করে থাকে তাহলে এখানে তো আমি অন্যায় কিছু দেখছি না। থার্ডলি হলো যে এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ভীষণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একে অপরের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে এবং যা মুখে আসে তাই তারা বলছে। কিন্তু এটা কি শেষ, বা এটা কি শেষ পরিণতি? এর কারণ হলো যে এখন আওয়ামী লীগ নেই, কিন্তু যদি আওয়ামী লীগ এসে যায় তাহলে সেক্ষেত্রে যাতে জামাত এবং বিএনপির মধ্যে একটা ঐক্য হয়, আবার তারা ঘুরে দাঁড়াতে পারে, এই জন্য দুই দলেরই যারা শীর্ষ নেতা রয়েছেন তারা এই আওয়ামী লীগের যে এই জুজুর ভয় প্রতিপক্ষকে দেখাচ্ছেন, নিজেদের নেতাকর্মীদের দেখাচ্ছেন যে তোমরা হানাহানি করো না, মারামারি করো না, কাটাকাটি করো না। তো এই অবস্থাতেই কিন্তু রাজনীতি এগিয়ে চলছে, কূটনীতি এগিয়ে চলছে, সময় পেরিয়ে যাচ্ছে, আর আমাদের যে দৈনন্দিন জীবন প্রতিদিন সমস্যা সংকুল হয়ে পড়েছে। এরই মধ্যে নরেন্দ্র মোদীকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, পাকিস্তানের আসিফ মুনির বা শাহবাজ খানকে নিয়ে, এরদোয়ানকে নিয়ে, চীনের প্রেসিডেন্টকে নিয়ে, রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে নিয়ে আমাদের দেশে যে সকল আলাপ আলোচনা হচ্ছে, যে তাতে মনে হচ্ছে যে ওই সকল দেশের লোকজনের কোনো কাজ নেই, কর্ম নেই। তারা সারাক্ষণ শুধু বাংলাদেশ নিয়ে ভাবে কবে শেখ হাসিনা ক্ষমতায় বসবে, অথবা শেখ হাসিনা যেন কোনো অবস্থায় বাংলাদেশের দিকে তাকাতে না পারে। পক্ষ এবং বিপক্ষের লোক তারা বোধহয় তাদের দৈনন্দিন যত কাজকর্ম আছে সব কিছু বাদ দিয়ে কেবল এই কাজই করে। এটি ইদানিংকালে আমাদের এই সমাজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষের যে অভিব্যক্তি, মানুষের যে শক্তি বা সাহস, এটি মানুষ পায় মূলত তার অর্থনৈতিক সঙ্গতি থেকে। পকেটে টাকা থাকলে, ব্যবসা বাণিজ্য ভালো থাকলে, সচ্ছলতা থাকলে মানুষ অনেক কথা বলতে পারে, অনেক অসুস্থতাকে তারা জয় করতে পারে। কিন্তু যদি টাকা না থাকে পকেটে, আপনার খুব শরীর আছে, পেশিবহুল দেহ আছে, আপনি কাজ করতে পারবেন না। তো এখন সরকার বলেন আর বিরোধী দল বলেন কিংবা যে রাজনৈতিক শক্তি বলেন, সকলের মধ্যে অর্থনৈতিক সংকট প্রবল থেকে প্রবলতর হয়ে যাচ্ছে এবং সেই অর্থনৈতিক দৈন্যতার কারণে, সংকটের কারণে মানুষের মধ্যে ভয় আসে। এটা দুনিয়ার সবারই, এবং সেই ভয় থেকেই অনেকে ভাবছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে, শেখ হাসিনা চলে আসতে পারে এবং যাকে বলা হয় তারা যদি চলে আসে তাহলে বাংলাদেশে রক্তগঙ্গা বয়ে যাবে। তো আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমার মতামত কি, আমার মতামত হলো শেখ হাসিনা আসলে আমার কিছু আসে যায় না, না আসলে আমার কিছু আসে যায় না। উনি যখন ছিলেন তখন আমি এইভাবে কথা বলেছি, উনি যখন নাই তখনও আমি একইভাবে কথা বলছি। ডক্টর ইউনূস থাকলেও আমার কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আমি মনে করি আমি নিজেরটা খাই, নিজেরটা করি, পরিশ্রম করি এবং যত প্রতিকূল পরিবেশই হোক না কেন আমাকে তো পরিশ্রম করতে হবে। এবং সেই প্রতিকূল পরিবেশের মধ্যে কম করে হলেও 3 বেলা রুটি রুজির ব্যবস্থা আমাকে করতে হবে। এই জন্য আমার মন, মানসিকতা, চিন্তা চেতনা আমি এই সবসময় কর্মের মধ্যে ব্যস্ত রাখি। আর কর্মের মধ্যে যদি কেউ ব্যস্ত থাকতে পারে তাহলে আশেপাশের যে সকল অহেতুক চিন্তাভাবনা এইগুলো নিয়ে কখনো তাকে দুঃখিত হতে হয় না। আমি দেশের প্রধানতম রাজনৈতিক দল যারা আছেন, ধরেন জামাতের আমির আছেন বা জনাব তারেক রহমান সাহেব আছেন বা শেখ হাসিনা আছেন, আমি সবসময় চিন্তা করি যে এই মানুষগুলো তারা কি হারিয়েছেন, কি বেদনার মধ্যে আছেন, কি অবস্থার মধ্যে আছেন। তো আমি আমার এই ছোট্ট একজন মানুষ স্বাধীন দেশে, আমি বা আমার মতন অনেকে, বা ধরুন আমাদের খেটে খাওয়া একজন মানুষ এই স্বাধীন দেশে, তার একটা ছোট পরিচয় আছে, জমি আছে, জমি না থাকুক একটা থাকার জায়গা আছে, ঘরে একটা বউ আছে এবং এই বাংলার মাটিতে তারা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে। এটা অনেক বড় পাওনা বিদেশে পালিয়ে থাকার চেয়ে, বিদেশে গিয়ে আরামায়েশে কাটানো হচ্ছে। তো সেই দিক থেকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই দেশে কে আসলো, কে না গেল, কে কী করলো না করলো, এগুলো নিয়ে চিন্তা ভাবনার দরকার নেই। আল্লাহ যে আমাকে কাজ করার তৌফিক দিচ্ছেন, দুটো ডাল ভাত খাওয়ার সুযোগ দিচ্ছেন এবং প্রতিটা মুহূর্ত ব্যস্ত সময় পার করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি সুযোগ এবং শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।